মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধ কিংবা একাত্তর এই শব্দগুলো একসময় এদেশের প্রতিটা মানুষের কাছে ছিল এক পরম পবিত্র এবং হাড় হিম করা আবেগের নাম। বুক কাঁপানো সেই ত্যাগ আর লাখো শহীদের রক্তে ভেজা এই শব্দগুলো শুনলেই মানুষের চোখ অশ্রু সজল হয়ে উঠত। কিন্তু বিজয়ের পরপরই ইতিহাসের কি এক নির্মম রসিকতা! খোদ মুজিব বাহিনী গঠন করে যখন কিছু অতি উৎসাহী লোক মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে প্রকাশ্য দিবালোকে ডাকাতি, লুটপাট আর এদেশেরই প্রায় ৩০,০০০ মুক্তিকামী মানুষকে নির্মমভাবে খুন করতে শুরু করলো, তখন সাধারণ মানুষের কাছে এই পবিত্র শব্দগুলোই এক অলিখিত আতঙ্কের সমর্থক হয়ে দাঁড়ালো। পরবর্তীতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পুরো জাতিকেই এক কুৎসিত এবং দীর্ঘমেয়াদী বিভক্তির দেওয়ালে বন্দি করে ফেলল। শুরু হলো পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির এক নোংরা ও নগ্ন রাজনীতি। সিনেমার চিত্রনাট্যের মতোই নির্মম ছিল তাদের সেই দাবার চাল। স্বৈরাচারী লীগের যে কোনো অপকর্ম, দুর্নীতি বা দুঃশাসনের বিরুদ্ধে কেউ টু শব্দ করলেই তাকে মুহূর্তের মধ্যেই মুক্তিযুদ্ধ বিরোধী বা রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া হতো। আর একবার এই ট্যাগ লেগে গেলে তার উপর রাষ্ট্রীয় জুলুম, খুন বা গুমের চাবুক চালালেও দেশের কোনো আদালতে তার কোনো বিচার মিলত না। রাজাকার রাজাকার খেলার এই বিপজ্জনক উন্মাদনা আর লাখ লাখ ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে সনদের ব্যবসা করার জঘন্য প্রবণতা একসময় এই মহান চেতনাকেই সাধারণ জনগণের কাছে চরম হাসির খোরাক এবং বিতৃষ্ণার বিষয়ে পরিণত করল। কিন্তু প্রকৃতির বিচার দেখুন, যে রাজাকার শব্দটিকে ঢাল বানিয়ে তারা দীর্ঘ ১৭ বছর প্রতিপক্ষকে দমনের চেষ্টা করেছিল, ২০২৪ সালের জুলাই বিপ্লবে এসে সেই রাজাকার শব্দটির কারণেই খোদ আওয়ামী লীগের পতন ঘটল, শেখ হাসিনার পতন ঘটল। ছাত্র জনতা দম্ভের মুখে দাঁড়িয়ে রাজাকারের সেই তকমাকেই নিজেদের বুক পেতে বরণ করে নিল আর দিন শেষে স্বৈরাচারদের আস্থা করে নিক্ষেপ করল। কিন্তু এই পুরো রাজনৈতিক ঘূর্ণাবর্তের মাঝে সবচেয়ে বড় এবং রুদ্ধশ্বাস টুইস্টে এলো তখনই যখন দেখা গেল খোদ জামায়াতে ইসলামীও এই একই জাদুকরি ফাঁদে পা দিতে শুরু করেছে। বিগত ১.৫ দশক ধরে আওয়ামী লীগের তীব্র রাজাকার তকমার শিকার হওয়ার কারণেই দেশের এক বিশাল জনগোষ্ঠী জামায়াতকে আলাদা করে পছন্দ করত। তাদের প্রতি এক ধরনের মনস্তাত্ত্বিক সহানুভূতি তৈরি হয়েছিল। কিন্তু ক্ষমতার বাতাস একটু বদলানোর পরপরই সেই জামায়াতই হঠাৎ করে উঠে পড়ে লেগেছে নিজেদের মুক্তিযোদ্ধা বা একাত্তরের পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করতে। দলটির আমির হরহামেশাই জনসভায় দাঁড়িয়ে কিংবা সংসদে দাঁড়িয়ে অত্যন্ত আবেগ দিয়ে বলেন যে তিনি খোদ একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কিন্তু খেয়াল করলে দেখা যাবে জামায়াত আমির যতবার এই দাবি জনসম্মুখে করেছেন, নেট দুনিয়ায় ততবারই হাসির রোল উঠেছে, ফেসবুকের পাতায় ধেয়ে এসেছে হাজার হাজার হা হা রিয়েক্টের বন্যা। কারণ এদেশের সাধারণ জনগণ আর যাই হোক, জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান চালিকা শক্তি ছিল এমন তত্ত্ব কোনো অবাস্তব কল্পনাতেও বিশ্বাস করতে পারে না। অতিকথন আর আগ বাড়িয়ে নিজেদের দেশপ্রেম প্রমাণের এই সস্তা প্রতিযোগিতায় সবশেষ চরম এবং আন্তর্জাতিক বেইজ্জতি বা গজব ধোলাইটা খেয়েছেন নীলফামারীর অঞ্চলে নীলফামারী ৪-এর নবনির্বাচিত জামায়াত এমপি। তিনি নিজের ও দলের মুক্তিযোদ্ধা ইমেজ ফোটাতে গিয়ে সংসদে বুক ফুলিয়ে দাবি করে বসলেন যে তার আপন বাপদাদা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেই দেশের জন্য জীবন দিয়েছেন এবং শহীদ হয়েছেন। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। কিন্তু ইতিহাসের চাকা যখন একটু ঘুরল, সাংবাদিক আর তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা যখন তার ব্যক্তিগত নথিপত্র এবং জাতীয় তথ্য ভাণ্ডার ঘেঁটে দেখলেন, তখন যা বেরিয়ে এলো তা আক্ষরিক অর্থেই এক চরম কেলেঙ্কারি। দেখা গেল ওই জামাত এমপির নিজেরই জন্মসাল হচ্ছে ১৯৮১, অর্থাৎ ১৯৭১ সালের যুদ্ধের ঠিক ১০ বছর পর যা জন্ম, তার বাপদাদা ৭১-এ যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার পরও তিনি কিভাবে পৃথিবীতে এলেন, সেই অলৌকিক এবং বৈজ্ঞানিক ধাঁধার কোনো উত্তর আর খুঁজে পাওয়া গেল না। রাজনৈতিক মহলে এখন লোকমুখে একটাই কথা, মুক্তিযুদ্ধ আর চেতনা নিয়ে যারাই ক্ষমতার মোহে অতিরিক্ত কসলাকসলি বা অতি কথন করতে যাবে, তাদের কপালে এমন বেইজ্জতি আর জুতার মালা অবধারিত, হোক সেটা লীগ, বিএনপি কিংবা খোদ জামাত ইসলামী। একটি সহজ ও সোজাসাপটার রাজনৈতিক হিসাব খতিয়ে দেখা যাক। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের কি এই সাধারণ সমীকরণটি বোঝার মতো রাজনৈতিক ম্যাচিউরিটি নেই? দেশের মানুষ যখন ৭১-এর সেই চেনা ন্যারেটিভ বা ইতিহাস খুব ভালো করেই জানে, সেখানে আগ বাড়িয়ে
এই ইস্যুতে অযথা বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজনই ছিল না। জামাতকে 1971 সালের নিরিখে রাজাকার বা পাকিস্তানের সমর্থক জেনেও তো এদেশের প্রায় 40% মানুষ অর্থাৎ প্রায় 3 কোটিরও বেশি ভোটার তাদের ব্যালট বাক্সে সিল মেরেছে এবং তাদের সমর্থন দিয়ে আসে। তাহলে দলটির ভেতর এই চরম হীনমন্যতা আর আতঙ্কের উৎসটা কোথায়? কেন তাদের এখন সার্টিফিকেট নিয়ে প্রমাণ করতে হবে যে তারা 71-এর যোদ্ধা ছিলেন? বর্তমান প্রেক্ষাপটে লীগের কোনো নেতার মুখে আমরা 2024-এর জুলাই বিপ্লবের পক্ষের শক্তি, এই বাক্যটা শুনতে যতটা অবিশ্বাস্য এবং হাস্যকর লাগবে, জামায়াতের কারো মুখে আমরা 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এটা শুনতেও ঠিক ততটাই বেমানান এবং রিডিকুলাস লাগবে। তবে হ্যাঁ, এর পেছনে একটি বিশাল ও ঐতিহাসিক ফারাক রয়েছে, যা এদেশের রাজনীতিতে সবচেয়ে বড় ধোঁয়াশা। আওয়ামী লীগ সরাসরি নিজেদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজেরাই 2024 সালের জুলাই মাসে 2000 নিষ্পাপ শিশু, নারী এবং ছাত্র যুবকদের প্রকাশ্যে রাজপথে গুলি করে খুন করেছে, যার রক্তের দাগ এখনও শুকায়নি। কিন্তু 1971 সালে জামায়াতে ইসলামী দলীয়ভাবে সাধারণ মানুষের ওপর এমন কোনো খুনের মিশন নিয়ে নামেনি। তৎকালীন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের মূল ভয় এবং রাজনৈতিক লাইন ছিল, 2 পাকিস্তান যদি আলাদা হয়ে যায় তবে নবগঠিত বাংলাদেশ চিরতরে পার্শ্ববর্তী দেশ ভারতের একচেটিয়া কবজায় এবং নিয়ন্ত্রণে চলে যাবে। তারা এই অখণ্ডতার পক্ষে দাঁড়িয়ে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন। তারা যদি আসলেই দলীয়ভাবে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের উপর গণহত্যা চালাতে নামতো, তবে সারা দেশে লাখ লাখ রাজাকার বের হতো। অথচ বিগত ট্রাইব্যুনালে এত বছরের চুলচেরা তদন্ত আর রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ ব্যবহারের পরও মাত্র 5 থেকে 6 জন শীর্ষ নেতাকে রাজাকার তকমা দিয়ে ওপারে পাঠানো হয়েছিল, যা আন্তর্জাতিক মহলে খোদ ভুয়া এবং রাজনৈতিক প্রতিহিংসার ট্রায়াল হিসেবে প্রমাণিত হয়েছে। এর সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ হলো সম্প্রতি আন্তর্জাতিক আদালতের রায়ে এটিএম আজহারুল ইসলামের মতো শীর্ষ নেতার সম্পূর্ণ খালাস পাওয়ার ঘটনাটি। এখন প্রশ্ন হচ্ছে, 1971 সালে জামায়াত যে অখণ্ডতার কথা বলেছিল এবং যে ভারতীয় আগ্রাসনের ভয় পেয়েছিল, গত 55 বছরের ইতিহাস কি সেই ভয়কে মিথ্যা প্রমাণ করতে পেরেছে? বাংলাদেশ কি বিগত অর্ধ শতাব্দী ধরে দিল্লির এক অলিখিত করদ্রাজ্য বা দাসত্বে বন্দী ছিল না? আর 24-এর বিপ্লবের পরও কি এদেশের প্রতিটি সন্তান রাজপথে দাঁড়িয়ে চিৎকার করে বলছে না যে আমরা ভারতের এই নগ্ন হস্তক্ষেপ আর গোলামি থেকে চিরতরে মুক্তি চাই? তাহলে দূরদর্শিতার বিচারে 1971 সালে জামাতের সেই ভূরাজনৈতিক শঙ্কা তো আজ শতভাগ সত্যি বলেই প্রমাণিত হয়েছে। এত কিছুর পরও জামাত এদেশের মাটিকে ভালোবেসে 71-এর দেশভাগ এবং স্বাধীনতাকে সম্পূর্ণ মনে প্রাণে স্বীকার করেই গত 4 দশক ধরে বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করে আসছে। অন্যদিকে খুনি লীগ কি 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার 24-এর বিপ্লবকে আজ স্বীকার করছে? করেনি। তারপরও কিন্তু সমাজ বা আন্তর্জাতিক মহল তাদের ঢালাওভাবে রাজাকার বা দেশদ্রোহী খুনি বলছে না। এমতো অবস্থায় জামায়াতে ইসলামীর শীর্ষ নীতি নির্ধারকদের জন্য এখন এক চূড়ান্ত এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাদের এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং ভোটারদের আস্থা ধরে রাখতে হলে এই ছদ্মবেশী মুক্তিযোদ্ধা সাজার হীনমন্যতা ও নাটকের উপর চিরতরে জবনিকা টানতে হবে। দলের ভেতরে যে সমস্ত অতি উৎসাহী বা সুবিধাবাজ নেতারা নিজেদের ইমেজ বাড়াতে কিংবা ক্ষমতার হালুয়া রুটির ভাগ পেতে 71-এর চেতনা নিয়ে বেশি কসলাকসলি করবে কিংবা অবাস্তব ইতিহাস বানাতে গিয়ে দলকে নীলফামারীর ওই এমপির মতো গজব বেইজ্জতির মুখে ফেলবে, তাদেরকে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না রেখে তাৎক্ষণিকভাবে দল থেকে লাথি মেরে বা কিক আউট করে বের করে দেওয়ার এখনই উপযুক্ত সময়। রাজনীতিতে সততা আর নিজস্ব আদর্শের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় শক্তি। সস্তা প্রশংসার লোভে অন্যের ধার করা চেতনা গায়ে জড়াতে গেলে দিন শেষে নিজেদের আসল জমানো ভোট ব্যাংক এবং সম্মান দুটিই হারাতে হবে জামায়াতে ইসলামীকে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।